বন্ধুরা, আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে যেই ব্যাপারটা নিয়ে কথা বলতে এসেছি, তোমরা সবাই দেখেছো যে রিসেন্ট বেশ কয়েক মাস ধরে একজনের আগমন হঠাৎ করে ওয়াইটিতে হয়েছিল, এবং যার মাধ্যমে ওয়াইটিতে আগমন ঘটেছিল, আগমন ঘটার পরে যার ওয়াইটিতে বিন্দুমাত্র অস্তিত্ব ছিল না, যার দৌলতে ওয়াইটিতে তার ফেস ভ্যালু অস্তিত্ব তৈরি হলো, আজ নিজের জায়গাটা শক্ত হতে না হতেই যার উপকার নিয়ে এই জায়গাটা তৈরি হলো, তার পেছনেই ঘাপাঘাপ লাথি দেওয়ার একটা প্রবণতা সুন্দরভাবে শুরু হয়ে গেল। একটা বড় চ্যানেল, তিনটে চ্যানেল, যেখানে স্বামী স্ত্রীর মধ্যে তৃতীয় একজন এক্স ওয়াইফ ঢুকে গেছিল, এবং সেটা নিয়ে দীর্ঘদিন একটা সমালোচনা চলছিল। তোমরা সবাই জানো, যেটা আমি বলছি ঝিমি আর তার ওর নাম কি বলে, প্রীতম, ঝিমি প্রীতমের ঘটনাটা নিয়ে এই সমালোচনাটা যখন চলছিল, তখন এই মানুষটির আগমন ঘটেছিল। একজন সমাজকর্মীর আগমন সেখানে ঘটেছিল। তিনি দায়িত্ব নিয়ে এই সমস্যাটা সমাধান করতে চাইছিলেন। সেখানে তাকে হাঁটিয়ে দিয়ে প্রচারের আলোয় আসার জন্য এই মানুষটির আগমন ঘটল, এবং তারপরটা পুরো ওয়াইটিতে ইতিহাস হয়ে গেল। সেই তিনটে ছেলেমেয়ের জীবন পুরো তছনছ হয়ে গেল। ওয়াইটিতে যে তাদের একটা ইনকাম ছিল, মাস গেলে যে একটা মোটা টাকা তাদের চ্যানেলগুলো ইনকাম করত, এবং তাদেরকে নিয়ে সমালোচনা করে যারা ইনকাম করতো যেই সব চ্যানেলগুলো, সেই কন্টেন্টটাই পুরো শেষ হয়ে গেল। এবং শুধু তাই নয়, সেই ছেলে মেয়েগুলোর চ্যানেলগুলোর আজকে পরিস্থিতি দেখলে করুণ পরিণতি তাদের দেখলে সত্যি খারাপ লাগে। যেই চ্যানেলগুলো একসময় লাখের ওপরে ভিউজ হতো, সেই চ্যানেলগুলো এখন মানুষ দেখে না। একটা সময় এই মানুষটির আগমন নিয়ে কয়েকজন হাতে গোনা আওয়াজ তুলেছিল। তার মধ্যে সুতপা ছিল, প্রধান ভূমিকা নিয়েছিল, এবং বলেছিল যে আজকে যদি এই জিনিসটাকে সমর্থন করো, পরবর্তীকালে সমালোচনার জোনটা শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে সমালোচনার জোন। আমাদের প্রত্যেকটা চ্যানেল ক্ষতিগ্রস্ত হবে, আমাদের রুজি রোজগার নষ্ট হয়ে যাবে। প্রত্যেকে একান দিয়ে ঢুকিয়েছে, একান দিয়ে বের করেছে। আজকে দেখুন কি পরিস্থিতির মধ্যে এই সমালোচনার জোনটা দাঁড়িয়ে রয়েছে। একটা এর মধ্যে লাইভ ক্রিয়েট হয়েছে, যেই লাইভটাতে রুনাদিকে বলা হয়েছে ধান্দাবাজ। তো আমার না কথাটা শোনার পরে ভীষণ হাস্যস্কর লেগেছে, এটা ভেবে যে মানুষটা নিজেই বলে আমি ওয়াইটিতে ধান্দাই করতে এসেছি। একদম পারফেক্ট কথা বলেছেন, আমি ধান্দাবাজ, আমি স্বীকার করি আমি ধান্দাবাজ। এই একটা ক্রিয়েটার যে সত্যিটাকে কোনো মোড়ক ছাড়াই বলে যে না, এখানে আমি বিজনেস করতে এসেছি, কোনো সম্পর্ক মেকিং করতে আসিনি, এখানে কাউকে দিদি, কাউকে বোন, কাউকে মাসি, কাউকে পিসি, কাউকে কাকি বানাতে আসিনি। এখানে আমি জাস্ট বিজনেস করতে এসেছি, কন্টেন্ট করতে এসেছি, কন্টেন্ট টু কন্টেন্ট কথা বলতে এসেছি, ইনকাম করতে এসেছি, মনিটাইজেশন অন করে ইনকাম করতে এসেছি। এখানে ভালোবাসার তকমা লাগিয়ে তুমি আমার জান, তুমি আমার প্রাণ, তুমি আমার কলিজার টুকরা, তারপরে ভাই তোমার পেছনে যখন সাথে ঘা লাগলো, পেছনে ছুরি ভুকে তুই আমার কিস্তু না, চাল ফোট, এইসব বলতে আসেনি। বহু ভিডিওতে রুনাদি পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে বলে আমি ধান্দা করতেই এসেছি। ধান্দা মানে কি? বিজনেস। আমি একজন ইউটিউবার,
যে ওয়াইটিতে তার চ্যানেল খুলে বিজনেস করতেই আসছি, ইনকাম করতেই আসছি, আর ইনকাম করা মানেই ধান্দা করা, আর সেই ধান্দাটা আমি করি। কাজে কে আমাকে ধান্দাবাজ বললো আমার কিচ্ছু আসে যায় না। আপনি একদম সত্যি কথা বলেছেন, আমি ধান্দাবাজি। কিন্তু বক্তব্য হচ্ছে যিনি বলছেন তিনি কি? রুনাদি তো ধান্দাবাজ, রুনাদি স্বীকার করে, কোনো অসুবিধা নেই। কিন্তু যিনি বলছেন রুনাদিকে ধান্দাবাজ, তিনি আসলে কি? তিনি কি করতে এসছেন? তার কাজটা কি? মানবের অধিকার নিয়ে কাজ করা। বিশাল বড় একটা, একবারে মানে বিশাল বড় গাল ভরা একটা কথা, মানবের অধিকার। কি মানবের অধিকার? কোন কোন মানবের অধিকার? যারা আমার তলা চাটবে, যারা আমার দলে থেকে আমার গুন্ডা রাজকে সমর্থন করবে, সেই মানুষের অধিকার। শুধুমাত্র অনলি ফর আমি সেই মানুষের অধিকার নিয়ে কাজ করি। আর অন্যান্য মানবের অধিকার, আরে ভাই, অন্যান্য মানবকে আমি মানুষই মনে করি না, কুত্তা ছাগল মনে করি, জন্তু জানোয়ার মনে করি, তাদেরকে আমি পায়ের জুতো মনে করি। আমি চারানা আটানাদের পাত্তাই দিই না, আমার সংগঠনে আমি কাউকে আসতেই দিই না, মানে এরকম ব্যাপার আর কি। সত্যি কি মানবাধিকারের তাই কাজ? ভীষণভাবে জানতে ইচ্ছা করে। আমি একজন সাধারণ নাগরিক, ভীষণ অত্যন্ত সাধারণ একজন মানুষ, অত্যন্ত সাধারণ একজন নাগরিক হিসাবে জানতে ইচ্ছা করে এটা কি মানবাধিকারের কাজ? ইউটিউবে এসে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েট করা, তার দলের যারা সাকরেত গুলো আছে তাদেরকে দিয়ে মানুষকে গালি গালাজ, খিস্তা খিস্তি, কাউকে বাজা, কাউকে লিকেজওয়ালি, কাউকে ওর নাম কি বলে ব্লকেজ বলি, এই ধরনের কথাবার্তা বলানো, খিস্তি নোংরা থেকে নোংরা গালিগালাজ করানো, করিয়ে তারপরে ভাই কারো পেছনে পোক করে তার মাংস ছিঁড়ে নিয়ে আসার পরে তাকে, সে যখনই ভিডিও নামাবে তাকে গিয়ে হুমকি চুমকি ধমকি। আজকে সীমাদিকে বলা হচ্ছে যে তিনি হচ্ছেন দেশদ্রোহী। কি কারণ? দেশদ্রোহীর কারণটা কি? না, দেশদ্রোহীর কারণটা হচ্ছে তিনি এই মানুষটার সঙ্গে কোনো একটা মানে গ্রুপের মধ্যে কথোপকথন হয়েছিল, হিড়িম্বাকে দুখেনের সঙ্গে প্রেম লাগিয়ে দাও। ভাবুন, একজন মানবাধিকার কর্মী পেছনে বলছেন হিড়িম্বার সঙ্গে দুখেনের প্রেম লাগিয়ে দাও। হিড়িম্বা একজন 60 ঊর্ধ্ব মহিলা, 50-60 ঊর্ধ্ব মহিলা, তার সাথে তার সন্তানের সন্তান বয়সী একজন পুরুষকে বলছে প্রেম লাগিয়ে দাও। কি কারণ? কি কারণ? কারণ হচ্ছে সেই ছেলেটা তার কথা মতন চলছে না, তার মত মতন কাজ করছে না, তার বিরুদ্ধাচরণ করছে। সেইখানে দাঁড়িয়ে সেই কথোপকথনটা ওপার বাংলায় আমাদের বিনোদনের চ্যানেল থেকে শোনা গেল, তার মানেই প্রমাণ হয়ে গেল যে বিনোদনের চ্যানেল থেকে যখন ওই ভিডিওটা, ওই কল রেকর্ডিংটা শোনা গেল, তার মানে এই জাস্ট হচ্ছে দেশদ্রোহী, এই 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 ভয়েসটা ওই দেশে পাঠিয়েছে। আচ্ছা বলুন তো, বিনা প্রমাণে উনি এই কথাটা বলতে পারেন কি যে জাস্টই এই ভিডিও এইটা পাঠিয়েছে? এমনও তো হতে পারে জাস্টকে পেছন থেকে জাস্টকে শেষ করার যে ষড়যন্ত্র চলছে, যে বা যারা ষড়যন্ত্রে সামিল রয়েছে তাদের মধ্যেই কেউ এই কাজটা করেছে, কোনো না কোনো মাধ্যম দ্বারা এই ভয়েস রেকর্ডিংটা বিনোদন পর্যন্ত পৌঁছেছে যাতে জাস্টকে এইভাবে হিউমিলিয়েট করতে পারে। হতে পারে না? আপনারাই বলুন, হতে পারে না? হতে পারে, হতে পারে। হ্যাঁ, সূক্ষ্ম মাথার পলিটিক্স যারা করে তাদের দ্বারা হতে পারে। আরেকটা ফোকলাচরণের কল রেকর্ডিং, কোনো একটা কনফারেন্স কলের মধ্যে ফোকলাচরণের সাথে জাস্ট দিদি ছিলেন এবং তার সঙ্গে এই মানবের কাজ নিয়ে যারা কাজ করেন তাদের মধ্যে একজন ছিলেন। তো সেই কল রেকর্ডিংটা, তার বক্তব্য কি করে বিনোদন পর্যন্ত পৌঁছালো, যেখানে ফোকলা নিজে
বিনোদনের সঙ্গে কথা বলছে, বিনোদনকে সমস্ত তার ভয়েস রেকর্ড থেকে শুরু করে যাবতীয় কিছু পাঠাচ্ছে। সেখানে এই কল রেকর্ডিংটা ফোকলাচরণ পাঠাতে পারে না? বলুন তো, পাঠাতে পারে না? সেখানে কি বক্তব্য না, জাস্ট দিদি এখানেই প্রমাণ হয়ে গেল যে সে দেশদ্রোহিতার কাজ করছে, সে এই দেশের খবরাখবর ওই দেশে পাঠাচ্ছে। আমরা কোনো ব্লগারকে নিয়ে কোনো সমালোচনার জগতে কোনো কিছু নিয়ে সমালোচনা হচ্ছে, তার কথোপকথন কাউকে পাঠানো মানে দেশদ্রোহিতার কাজ করা, বা ওপার বাংলায় আমাদের কোনো কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে তার সঙ্গে হাই হ্যালো করা মানে আমরা দেশদ্রোহী। সত্যি প্রমাণিত হয়। একটা মানুষ কতটা অমানবিক হতে পারে বলুন তো, যার কাছ থেকে সাহায্য নেয়, যার জন্য নিজের পায়ের তলার মাটি শক্ত করে, যার জন্য ফেস ভ্যালু তৈরি হয়, তারপরে সেই মানুষের পেছনেই ছুরি ভুকে তাকে শেষ করে ফেলা চক্রান্ত করে, সে মানুষ সত্যি কি মানুষ হয়? আমার জানা নেই। জাজদিদেরও কিন্তু অনেক 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 ভুল আছে। অনেক ক্ষেত্রে আমরা বলেছি জাজ দিদির চিন্তা ভাবনা, জাজ দিদির মানুষকে চুজ করা অনেক ভুল আছে। এরও আগে আরো একটা ঘটনা ঘটেছিল জাজ দিদির, তখন কিন্তু কারা বন্ধু কারা শত্রু বোঝা উচিত ছিল, কিন্তু জাজ দিদি বোঝেনি। জাজ দিদি বোঝেনি, আবার তাদের সঙ্গে সখ্যতা করেছে, আবার তাদেরকে বুকে টেনে নিয়েছে, এবং তার ফলস্বরূপ আজকে দেখুন পেছন থেকে কিভাবে তাকেই শেষ করে দেওয়ার একটা প্লটিং চলছে। আজকে জাজ দিদির নামে কেস করা হবে, এবং যারা যারা আগ্রহী যোগাযোগ করতে বলা হয়েছে, বিনা টাকায় বিনা অর্থ ব্যয়ে কেস লড়বে, কিন্তু জাজ দিদিকে শাস্তি দিতে হবে। সেম এইরকম ভাবেই একদিন সুতপাকে শেষ করে দেওয়ার চিন্তা ভাবনা হয়েছিল, তাই না? ওয়াইটি থেকে মানে ওয়াইটি ক্লিন করার অভিযানে কেউ এসেছিলেন, ওয়াইটি ক্লিন করবেন, অথচ দেখুন আজকে ওয়াইটি কিন্তু মোটামুটি ক্লিন। ক্রিয়েটারে ক্রিয়েটারে খাওয়া খাই, ক্রিয়েটারে ক্রিয়েটারে মানে হানাহানি, ক্রিয়েটারে ক্রিয়েটারে ঝগড়া অশান্তি অনেকটা কিন্তু আজকে ভদ্রস্থ জায়গায় এসছে। কেউ কাউকে নোংরা গালিগালাজ দিয়ে ভিডিও করছে না, কেউ কাউকে ব্যক্তিগত আক্রমণ করছে না, কেউ কারো সঙ্গে চুলোচুলি করছে না। কিন্তু যারা ওয়াইটি পরিষ্কারের জ্ঞানের বাণীটা দিচ্ছে, সেই দল, সেই দুর্গা বাহিনীর মেম্বারদের একবার দেখুন, লজ্জিত হবেন আপনি, লজ্জিত হবেন। আমরা কোন সমাজে বসবাস করছি? কোনো ভদ্র সমাজে বসবাস করছি তো? মনে হবে আপনি নিজেকে প্রশ্ন করবেন, আমি কোথায় বসে আছি? আমি একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে কোনো ভিডিও দেখছি? হ্যাঁ, আজকে বহু দিন জাজ দিদি কিন্তু গালিগালাজ দিয়ে ভিডিও করা বন্ধ করে দিয়েছে, বহু দিন। এমনও শুনলাম তাকে নাকি রাত দুপুরে ফোন করে কারো নামে ভিডিও করার জন্য, কাউকে গালিগালাজ দিয়ে ভিডিও করার জন্য মাঠে নামানো হয়েছিল। সত্যি কি এগুলো যারা মানুষের অধিকার নিয়ে কাজ করে তাদের কাজ? বলুন তো একটু। আমরা যখন প্রথম ওয়াইটিতে এইটা শুনেছিলাম, বিশ্বাস করুন ভীষণ ভাবে এটা সম্মানের জায়গা তৈরি হয়েছিল। সত্যি বোধহয় ওয়াইটিতে খুব ভালো কিছু করতে এসছেন, সত্যি বোধহয় ওয়াইটিতে এরপর থেকে খুব ভালো একটা জায়গা তৈরি হবে, মানুষ মানুষকে সম্মান করে কথা বলবে। কালকেই কালকেই আমাদের ঢেপি সুন্দরীর একটা লাইভ রাত্রি 1টার সময়, 1টার পরে শুরু হয়েছিল। একটা দুধের বাচ্চা যার ঘরে রয়েছে, ভাবুন জ্ঞানমারানি, কত বড় জ্ঞানমারানি মহিলা। হ্যাঁ, সে প্রত্যেককে জ্ঞান মারায়। একটা দুধের বাচ্চা যার ঘরে রয়েছে, সেই মহিলা, সেই মা রাত্রি 1টার পরে লাইভে আসেন, প্রায় মাঝরাত্রি পর্যন্ত সে লাইভে থাকে।
এবং তার লাইভে আলোকিত করে থাকে কারা? তারই মতন এরকম একেবারে কুরুচি সম্পন্ন সমাজের একেবারে নিম্ন স্তরের মানুষ, জায়গার মানসিকতার দিক দিয়ে নিম্ন স্তরের, স্ট্যাটাস ফ্যাটাসের দিক দিয়ে আমি যাচ্ছি না, মানসিকতার দিক দিয়ে নিম্ন রুচি, নিম্ন মানসিকতা সম্পন্ন যেই সব মানুষরা রয়েছেন তারা গিয়ে তার লাইভটা আলোকিত করেন। সেখানে দেখলাম সম্ভবত পি দিয়ে নাম একজন মহিলা কমেন্ট করছেন, তিনি আমার ভিডিও কোনোদিনও দেখেননি। আমার সৌভাগ্য, আমি মনে করি এই ধরনের মানুষ আমার ভিডিও দেখেনি, কারণ এরা মানুষ রূপে একটা অমানুষ, মানুষ রূপে অমানুষ। একটা কন্টেন্ট ক্রিয়েটর একটা সমালোচকের ভিডিও দেখতে আসছেন, সমালোচক কি সমালোচনা করছে, কি সাবজেক্টের উপরে কথা বলছে, সেটা ঠিক বলছে না ভুল বলছে, সেটা নিয়ে তাদের বিন্দু মাত্র আলোচনার বিষয় নেই। তাদের আলোচনার বিষয় কি? সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটর হাতে কি কালারের নেল পালিশ পরেছে, তার নখটা কত বড়, তার হাতে নখ রেখে সে শৌচকর্ম করতে পারে না, তাকে দেখতে কেমন সুন্দরী না ডাইনিদের মতন, নাকি ভ্যাম্পায়ারদের মতন, কাদের মতন দেখতে, সেটার বিশ্লেষণ হচ্ছে একটা মধ্যরাতে লাইভের মুখরোচক গল্প। তো এইসব ইতরদের কাছ থেকে আপনি কি আশা করেন? কি আশা করেন? আজকে একজন ক্রিয়েটরকে বলা হচ্ছে তার বাড়ি থেকে তাকে তুলে নিয়ে আসা হবে, তার হাজবেন্ডের দোকানে যাওয়া হবে, সেটা নিয়ে মাঝরাত্রিরে আরেকজন ক্রিয়েটর কান্নার ভঙ্গি অঙ্গি করে সেটাকে বিশ্লেষণ মারাচ্ছে, আর সেখানে তারই মতন বিকৃত মানসিকতার মানুষরা হাততালি দিচ্ছে, বলছে আমি এর ভিডিও দেখি না। কে দেখতে বলে ভাই তোকে? কে দেখতে বলে তোর মতন ইতর বজ্জাত নোংরা নরকের কীট? কে? আমি বলেছি ইনভাইট করেছি? জানোয়ার, তোকে ইনভাইট করেছি কোনোদিনও? আমার লাইভ আমার ভিডিও দেখ, ইনভাইট করেছি? আমি চাই না আমার ভিউজ কম হয়, আমি প্রতি মাসে পেমেন্টও পাই না, তার জন্য আমাকে আর মানে এই ইউটিউব ছাড়া আরো একটা কাজ করতে হয়। কিন্তু কোনো দিনও তোদের মতন চ্যানেল গ্রো করার জন্য মানুষের ক্ষতি সাধন করা, বা কোথায় গেলে আমি ডাইরেক্ট কোনো প্রবলেমে পড়বো না, কিন্তু মালাইটা আমি খাবো, যেটা তোর মতন জানোয়ার ইতর নচ্ছার বজ্জাত করেছিল দিনের পর দিন। জাস দিদি ওই বাড়িতে গেছে, ওর নাম কি বলে, ননখোকার বাড়িতে, তিনি সমালোচনার কেন্দ্রবিন্দুতে এসছেন, তিনি গালিগালাজ খেয়েছেন, তিনি মুখ শুনেছেন, তার নামে কেস হয়েছে, আর ভেতর থেকে খবর তার কাছ থেকে তার মাধ্যমে নিয়ে মালাই কে খেয়েছে? তোর মতন ইতর বজ্জাত। তুই হচ্ছিস এতটাই নরকের কীট, ভাবিস তোর ভণ্ডামি, তোর নোংরামি কেউ বুঝতে পারে না। তুই এখন বাজিমাত করছিস, তোর মাথার উপরে একটা বড় ছাতা রয়েছে, উচ্চ পদস্থ কোনো একজন পাওয়ারফুল মানুষের ছাতা রয়েছে, তার ছাতার দৌলতে, তার সেই পাওয়ারের দৌলতে তুই মানে আলোকিত হয়ে নাচন কোদন করছিস। কিন্তু ভিউজটা দেখ, আজকে তোর ভিউজ দেখ, কোথায় এসে দাঁড়িয়েছিস, কোথায় এসে তোর 16,000-এর ওপরে চ্যানেল না? 16,000-এর ওপরে চ্যানেলের ভিউজ 800, 9 ঘন্টা 10 ঘন্টায় 800 ভিউজ। তার বক্তব্য, তার মানে মাতব্বরি, তার কচকচানি শুনলে গা পিত্তি মানুষের জ্বলে যায়। কি বক্তব্য? আমি এসব আমি ভিউয়ার্সদের, এইসব ক্রিয়েটারদের ভিডিও আমি দেখি না এসব ভিডিও। এমন ভাব মারাস যেন মিলিয়নের চ্যানেল নিয়ে লাখে নয়, মিলিয়নে নয়, কোটি মিলিয়নে তুই খেলছিস, এমন একটা ভাব, মানে তোর ভিউজ কোটিতে হচ্ছে, মিলিয়ন ভিউজ হচ্ছে, এমন একটা ভাব তোর। হাস্যকর লাগে। তোর মতন অহংকারী, তোর মতন নোংরা মানসিকতার মানুষ, তোর মতন মির্জাফর কোন মানুষের সান্নিধ্যে, যাই মানুষের সান্নিধ্যে তুই থাকবি, তোর মতন জানোয়ার সেই মানুষের ক্ষতি করবি।
সেই মানুষের ক্ষতি করবি। যতক্ষণ স্বার্থ তোর থাকবে ততক্ষণ তার সঙ্গে মিষ্টি 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 করে কথা বলবি। যেই স্বার্থ ফুরিয়ে যাবে সেই মানুষের চরম থেকে চরম ক্ষতি করবি। তুই হচ্ছিস এতটাই নোংরা বর্বর। কাজেই তোর মতন ইতর আমার ভিডিও যদি না দেখিস, আমি ঈশ্বরের কাছে থ্যাঙ্কফুল যে তোর মতন জানোয়ার আমার ভিডিও দেখে না। বিশ্বাস কর, আমি ছোট ক্রিয়েটার হতে পারি, কিন্তু আমি একজন প্রকৃত মানুষ নিজেকে মনে করি, যার মধ্যে মান আছে, আবেগ আছে, কারো ক্ষতি করার মানসিকতা নেই। প্রত্যেকটা ক্রিয়েটার, যেই ক্রিয়েটার বিপদে পড়েছে সেই ক্রিয়েটারের হয়ে আমি প্রতিবাদ করেছি। সে আমাদের ওয়াইটির দাদাভাই বল, সে আমাদের সুতপা বল, সে আমাদের জাত দিদি বল, কিন্তু তোর মতন ইতরকে দেখ, প্রত্যেকটা ক্রিয়েটারের সঙ্গে সম্পর্ক তুই স্বার্থে রেখেছিস। প্রত্যেকটা ক্রিয়েটারের সঙ্গে, জাস্টের সঙ্গে সম্পর্ক রেখেছিলিস নিজের স্বার্থে, সুতপার সঙ্গে সম্পর্ক রেখেছিলিস নিজের স্বার্থে। যখনই স্বার্থে ঘা লেগেছে, এবং ওয়াইটির দাদা, তার সাথেও সম্পর্ক রেখেছিলিস নিজের স্বার্থে। হ্যাঁ, সন্তানকে নিয়ে এতটা চিন্তাগ্রস্ত মা তুই, যে পুরুষ মানুষ তোর সন্তানের জন্ম বৃত্তান্ত নিয়ে প্রশ্ন চিহ্ন তুললো, তার মানে দোকান পর্যন্ত যাওয়ার তোর মুরদ হলো না, তাকে নিয়ে কোনো কথা বলার তোর মুরদ হলো না। তুই গেলি কোথায়? সুতপার ভিডিও দেখে সুতপার মানে বরের দোকানে গিয়ে হাজির হলি তাকে থ্রেট করার জন্য। তিনি একজন নিরীহ মানুষ, কাজকর্ম করে খান, তার মান সম্মান, তার মানে কি বলবো, চাকরিটা খাওয়ার জন্য সেখানে তুই চলে গেলি। অথচ যে প্রথম ওয়াইটিতে আনলো যে তুই নন্দাইয়ের কোলে বসে দোল খাস, আর তার ফলস্বরূপ ওই ক্রেডিট কার্ডটা এসছে, তাকে তুই ভুলে গেলি। আজকে দেখ, সেই 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 ব্যক্তি তোর মাথার উপরে যিনি ছত্র ছায়ার মানে পাওয়ার বিরাজ করে রেখেছেন, তার তার লাইভ আলোকিত করে সেই মানুষটাই উঠেছে, সেই মানুষটাই বক্তব্য পেশ করছে। এবার বল, এবার বলবি না আমার বাচ্চার জন্ম বৃত্তান্ত নিয়ে কে কারা যারা কথা বলেছে তাদের বিরুদ্ধে স্টেপ নেব? বলবি না? সুতপার ব্যাপারে খুব সুবিধা, খুব সুবিধা, সুতপাকে নাস্তানাবুদ করার জন্য খুব সুবিধা। এবার তো একে তোদের প্রয়োজন, একে প্রয়োজন তো তোদের। এবার বলবি না, বলবি না যে তোর বাচ্চার জন্ম বৃত্তান্ত নিয়ে সবার প্রথমে মানুষকে বলেছিল যে তুই তো নন্দাইয়ের কোলে উঠে দোল খাস? বলবি না? মেরুদণ্ড কোথায় রে জানোয়ার? মেরুদণ্ড কোথায়? আছে না গেছে? নাকি ভেঙে চুরে দুমড়ে মুচড়ে ফুটোতে ঢুকিয়ে রেখে দিয়েছিস? কোনটা কোনটা? বজ্জাত, বজ্জাতি মারতে আসো এখানে, যেখানে তোমার দরকার লাগে সেখানে তুমি ভেজা বিড়াল হয়ে থাকো। আর যেখানে তোমার দরকার নেই সেখানে আমি শের, আমি একাই 100। চল গিদর চল, জানোয়ার। রাত দুপুরে বসে নোংরামি মারাতে বসে, রাত দুপুরে লাইভে বসে। একটা দুধের শিশুর মা হয়ে, যেই মায়ের রাত্রিবেলা সবসময় বাচ্চাদের দেখবেন মায়ের সান্নিধ্য বেশি দরকার লাগে, সেই সময় এই আদবুড়ি নচ্ছা নিজের বাচ্চাকে ফেলে দিয়ে লাইভ মারাতে বসে, লিপস্টিক মিস্টিক মারিয়ে লাইভ মারাতে বসে। ইতরের বাচ্চা আবার পরের সাজগোজ নিয়ে গল্প মারাতে বসে। তোর থোবরাটা দেখ, তোর থোবরাটা দেখ। রিসেন্ট একটা ভিডিওতেই আমি মেকআপ ছাড়া বসি না, আমার রূপ দিয়ে না এরকম একদম এরকম রূপ একেবারে ঝরে ঝরে পড়ছে। রিসেন্ট একটা ভিডিওতে দেখলাম পুরো তামাটে গায়ের রংটা, পুরো তামাটে। ও মেকআপ ছাড়া বসে না। আচ্ছা বলুন তো, মেকআপ ছাড়া যদি কোনো মানুষ না করে, মেকআপ ছাড়া নর্মাল থাকে, তাকে এক এক সময় তার ফেস ক্যামেরায় এক এক রকম লাগতে পারে? আপনারাই বলুন, লাগতে পারে? পারে না। তার প্রত্যেকটা সময় ফেস একই রকম লাগবে, ফেসের কালার, স্কিন টোন একই রকম লাগবে। ওর কিন্তু লাগে না, দেখবেন এক এক সময় স্কিন টোন এক এক রকম লাগে।
নিজেকে সুন্দরী প্রমাণ করার আধবুড়ি মেয়ে ছেলের কি পরিমাণ চেষ্টা, আমি তাই ভাবি। শোন জানোয়ার, তোর কমেন্ট বক্স আলোকিত করে যারা আমার রূপ নিয়ে বিশ্লেষণ করছে, আমার বিন্দু মাত্র রূপ নিয়ে মাথা ব্যথা নেই। আজকে 13-14 বছরের ওপরে হয়ে গেছে আমার ছেলের জন্ম। রূপচর্চা কি জিনিস আমি জানি না, পার্লার কি জিনিস আমি জানি না। বছরে একবার পার্লারে যাই চুলটা কাটতে, সেটাও এবছর যাইনি। কাজেই তোর সকাল থেকে রূপচর্চা নিয়ে অনেক কিছু মাথা ব্যথা থাকতে পারে, আমার নেই, বিশ্বাস কর। কারণ আমি পরিশ্রমী মানুষ, আমাকে পরিশ্রম করে খেতে হয়। আমাকে সকাল থেকে বাচ্চার পেছনে, নিজের ইউটিউব, নিজের কর্মজগৎ, এই যে ভিডিওটা করব, ভিডিওটা এডিট করে দিয়ে বেরিয়ে যাব। আবার দৌড়াতে দৌড়াতে এসে এক একদিন এমনও হয় ভাত খাওয়ার সময়টা আমি পাই না, বুঝতে পেরেছিস? ছেলেকে নিয়ে দৌড়ে চলে যাই, সেখানে বসে থাকি রাস্তায়, যতক্ষণ ছেলের পড়া চলে ততক্ষণ রাস্তায় বসে থাকি। তারপরে ছেলেকে নিয়ে রাত্রিবেলায় 8টা, কোনোদিনও 9টা বাড়িতে ঢুকি। তারপরে এসে বাড়ির নিজের রান্না, মানে নিজের ঠাকুর পুজো দেওয়া, নিজের ঘরের, তারপরে একটুখানি চা টা খেয়ে আবার রান্নাঘরে ঢুকে যাই রাত্রে রান্না করতে। তোর মতন, হ্যাঁ তোর মতন ওই যে স্বামীটাকে পোষ্য পাঠা বানিয়ে সারাক্ষণ লেউ 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 করে ঘুরাই না ঘরের মধ্যে, বুঝতে পারলি? হ্যাঁ, স্বামীকে দিয়ে রান্না করাচ্ছি, স্বামীকে দিয়ে জামা কাপড় কাচাচ্ছি, স্বামীকে দিয়ে রাত্রি 1টা-2টার সময় বাচ্চাকে স্বামীর কাছে দিয়ে ফেলে দিয়ে আমি এখানে পয়সা ইনকাম মারাতে বসেছি। কিন্তু আমি কি, আমি বিশাল স্ট্যাটাস মেনটেন করে চলে, একদম সেই লেভেলের স্ট্যাটাস। আমি এত স্ট্যাটাস মারানি যে রাত দুপুরে আমার চ্যানেলে বসে বসে আমি এইসব নোংরামি করি। তুই কত বড় বজ্জাত, কত বড় ইতর না! যারা তোকে চিনেছে তারা তোকে চিনেছে। এবং একটা সময়, আজকে তুই জেনে রাখ, আজকে তুই জেনে রাখ, একটা সময় এমন দিন আসবে না তোর, তোকে মানুষ ছুঁড়ে ফেলে দেবে, এইরকম তুড়ি দিয়ে ছুঁড়ে ফেলে দেবে। তোর এই অহংকার, তোর এই ঔদ্ধত্য কিচ্ছু টিকবে না। কারণ মানুষ মানবিকতা বোঝে, মানুষ স্বচ্ছ মানুষ বোঝে, যেটা তুই নোস। তোর মধ্যে হিংসা, তোর মধ্যে জেলাসি, তোর মধ্যে নোংরা মানসিকতা, কূট চিন্তা ভাবনা, মানে মানুষের ক্ষতি করার, ক্ষতি সাধন করার চিন্তা ভাবনা, এগুলো তোর মধ্যে রয়েছে। কাকে শেষ করব, কার ক্ষতি করব, কার চরম থেকে চরম ক্ষতি সাধন করব, বলছিলিস না? হ্যাঁ, আমি সব সময়ের জন্য কেস করার জন্য রেডি। আমি তো কেস করতে চাই, আমি যে কোনো ব্যাপারে কেস করতে চাই। তোর এতটা ফুটোয় চুলকানি, এতটা চুলকানি, তুই একজন মহিলাকে তার স্বামীর দ্বারা, হ্যাঁ, একজন বিবাহিত মহিলা তার স্বামীর দ্বারা প্রেগনেন্ট হয়েছে, প্রেগন্যান্সির সময় তার স্বামী তার কাছে থাকতে পারছে না, তুই বলছিস আমার জীবনে এটা অ্যাচিভমেন্ট যে আমার বাচ্চা জন্মের সময় আমার স্বামী আমার সান্নিধ্যে ছিল, এটা ছিল আমার অ্যাচিভমেন্ট। বাহ ভাই বাহ, অ্যাচিভমেন্ট! যেই অ্যাচিভমেন্ট শুনলে, হ্যাঁ, তুই আসলে ফুটো প্রেমী, তো তুই ফুটো প্রেমী। জ্ঞান হতে না হতেই, মানে যৌবনের আগুন জ্বলতে না জ্বলতেই ফুটো ধ্যান, ফুটো জ্ঞান, ফুটো চিন্তামণি, ফুটো ছাড়া আমি আর কিছু নাই চিনি। সারাদিন শুধু ফুটো চিন্তা করেছিস, কখন ভাই এই ফুটোতে চুলকানি উঠেছে ভাই, এখন আমার একটু কিছুর খোঁচা খেতে হবে, এইসব করে বেরিয়েছিস তুই। তো ওই রকম করে, হ্যাঁ, তারপরে অল্প বয়সে পেছন পেকে গিয়ে বিয়ের পিড়িতে বসে চুলচুলানি মেটানোর জন্য খুব তাড়াতাড়ি মার, মানে চুলচুলানি মিটিয়ে খুব তাড়াতাড়ি মাটা হয়ে গেছিস। আর ওই পোষ্য পাঠাটাকে ঝোলা লাউ আর ফুটোর স্বাদ দেখিয়ে একেবারে লুল্ল, ওই যে দেখেছিস গাধার সামনে গাজর কিরকম ঘুরায়, গাজর দোলায়, তুই সেরকম ঝোলা লাউ দুলিয়ে 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 পোষ্য পাঠাটাকে দিন রাত্রি তোর বশের মধ্যে রেখেছিস। এটা তোর অ্যাচিভমেন্ট? হুম, আমাদের জীবনে অ্যাচিভমেন্ট কি জানিস? আমাদের জীবনের অ্যাচিভমেন্ট হচ্ছে আমাদের ছেলেপেলেরা কত ভালো রেজাল্ট করলো, কি নাম্বার নিয়ে পাশ করলো। আজকে কোনো মানুষকে আমার জন্য ক্ষতিগ্রস্ত হতে হলো না তো? হ্যাঁ, আমার জন্য আজকে কোনো মানুষের কোনো ক্ষতি হলো না তো?
কোনো মানুষ আমার জন্য আজকে তার পেটের ভাত চলে গেল না তো? যখন দেখি যে না, দিনের শেষে গিয়ে আমি বলতে পারি, নিজের অন্তরাত্মাকে বলতে পারি, না, আমার জন্য কোনোদিনও কোনো মানুষের ক্ষতি হয়নি, আমি কোনো মানুষের ক্ষতির কারণ হইনি, এটা হচ্ছে আমাদের জীবনের অ্যাচিভমেন্ট। আমার জীবনের অ্যাচিভমেন্ট। আর তোর জীবনের অ্যাচিভমেন্ট কি? না, বাচ্চা জন্ম দেওয়ার সময় আমার স্বামী আমার কাছে ছিল, এটা হচ্ছে আমার জীবনের অ্যাচিভমেন্ট। তোর কথা শুনলে না জাস্ট আমার, মানে কি বলবো, স্বামী স্ত্রীকে পেট বানিয়ে দিয়ে যায়, পেট বানিয়ে দিয়ে গিয়ে কনফিউশন থাকে, তাই চলে যায় যে পেটটা তার দ্বারাই হয়েছে, তো পরবর্তীকালে আসবে, এসে মুখ দেখবে যে ডাইসটা তার মতন নাকি, মানে বাপের মতন মুখের ছাঁচটা এসছে কিনা, তাহলে এটা আমার নিজের প্রোডাক্ট। আর যদি ছাঁচটা অন্যরকম হয় তাহলে আমার নিজের প্রোডাক্ট না। তোর স্বামী দেখেছি তো, জানোয়ার, তোর স্বামী দেখেছিল যে তোর ঘরে যেটা রয়েছে এটিএমটা, হ্যাঁ, সেটা কার ডাইসে তৈরি, কার সঙ্গে মুখের ডাইসটা ছাঁচটা কার সঙ্গে যায়, দেখেছিল? হুম, তোর মতন ইতর বর্বররাই সমর্থন করে। কোনো ভদ্র সভ্য রুচিশীল মানুষ, হ্যাঁ, এবং কোনো মানবিক মানুষ যার মধ্যে মন, বিবেক, আবেগ এগুলো কাজ করে, সেসব মানুষরা তোর মতন জানোয়ার ইতরকে কোনোদিনও সমর্থন করতে পারে না। তো এটুকুই বলার ছিল বন্ধুরা, রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থেকো, তনুশ্রীদির পাশে থেকো।